নমো নমঃ। আচ্ছা, আপনি মধুমিতা মহোদয় একটু আপনি সাউন্ড অফ করে নেবেন, মিউট করে নেবেন। আচ্ছা, দেখুন, আজকে আমরা সমাজ বিষয়ে আলোচনা করব আবার, এবং আজকে সমাজটা হয়ে গেলে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সমাজের যে টোটাল সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো বহুব্রী বাকি রয়েছে, এবং বহুব্রীর সাথে কিছু ছোটখাটো রয়েছে যেগুলো বাকি রয়েছে। তো দেখুন, প্রথমে আমরা তাহলে বহুব্রী সমাজ সম্পর্কে দেখব। বহুব্রী সমাজ কি না, বলা হচ্ছে যে সমাসের অন্য পদ প্রধান হয়। তো যেখানে দেখুন লেখা আছে বহুব্রী সমাসে অন্য পদের অর্থ প্রধান, মানে হচ্ছে যে আপনাকে এমন কিছু শব্দ দেয়া হবে এবং সেই শব্দের যে মিলিত প্রয়াসে যেটা কি হচ্ছে যে আহ, একটা পদ হবে, সমস্ত পদ হবে, কিন্তু সেটার সাথে তার সম্পর্ক যুক্ত হয়ে তাকে বোঝাবে, ডাইরেক্ট তাকে বোঝাবে না। কোনো দেবদেবীর নাম হতে পারে সেখানে। ঠিক আছে, যেমন এখানে ধরুন অন্য পদ কি, যেমন বলছে বিনা পানি। তাহলে দেখুন বিনা পাণও যস্যাহা সা। তাহলে আমরা সমাস আর কি যবে থেকে ছোট থেকেই পড়ে আসছে যে বিনা পানি কাকে বলা হয়? সরস্বতী। সরস্বতী মাতাকেই বলা হয় বিনা পানি, কারণ তার হাতে বীণা রয়েছে। এবার দেখুন এই যে বীণা এবং পানি, বীণা বলতে বীণাই, আর পানি মানে হচ্ছে কি হাত। তাই যার হাতে কি রয়েছে? বীণা রয়েছে। কিন্তু এই দুটো শব্দের অর্থ তো আলাদা, বীণা শব্দের অর্থ আলাদা, পানি শব্দের অর্থ আলাদা। কিন্তু দেখুন কোথাও কিন্তু এই শব্দের দ্বারা বোঝাচ্ছে না সরস্বতী, কিন্তু বোঝে না। এখানে তো এটাই হচ্ছে যে বিষয়, যে অন্য পদের অর্থকে গ্রহণ করতে হবে। তাহলে এখানে অন্য পদের অর্থ কি? সরস্বতী মাতা হয়ে গেল। তারপর যদি ধরুন দেয় চক্রপাণি, এরকম ভাবে মানে চক্র ধারণকারী যিনি, যার হাতে চক্র রয়েছে, তাহলে যাকে কি হচ্ছে? স্বয়ং বিষ্ণু বা নারায়ণকে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে দেখুন এখানে বিনা পানিটা দেখা হলো, এর সঙ্গে কি আরো আরো উদাহরণ রয়েছে, আমরা দেখবো কি পুষ্পধান্যা। পুষ্পধান্যা কাকে বলা হয়? কামদেবকে বলা হয়। কারণ দেখুন আমরা জানি যে তার যে ধনুষ রয়েছে, তার যে তীর নিক্ষেপ করেন তিনি, তিনি কিন্তু তার সেই ফুলের মতো পুষ্প থাকে, এবং যার মানে গায়ে সেটা আঘাত করে, সেটা কি করে? যে কামদেব তাকে বশীভূত করে এবং তার কন্ট্রোলে কাজ করায়। তো যাই হোক, এখানে কি বলছে? পুষ্পধান্না, তাহলে কামদেবকে ইন্ডিকেট করা হচ্ছে। এখানে দেখুন পুষ্পং ধনু ইয়াস্যাহা ইয়াস্যা সাহা। শূলপাণি কাকে বলা হচ্ছে? যার হাতে শূল আছে, ত্রিশূল আছে, সেই না শূলপাণি, শিবকে বলা হচ্ছে। তাহলে দেখুন শূলহ পাণও ইয়াস্যা সাহা। এবং দেখুন পীতাম্বর, পীতাম্বর কাকে বলছে? কৃষ্ণকে। তাহলে পীতম অম্বরম যস্য সহ। দশানন কাকে বলা হচ্ছে? দশটি মাথা বললে দেখুন দশ আননানি যস্য সহ, রাবণকে বলা হচ্ছে। আর কি? সীতা জায়া যস্য সহ। তাহলে সীতার জায়া স্বামীকে না রাম, তাহলে সীতা জানি এভাবে হচ্ছে। এটা হচ্ছে রামকে ইন্ডিকেট করা হচ্ছে। পদ্মনাভ কাকে বলা হচ্ছে? দেখুন পদ্য নাভ যস্য সহ, পদ্মনাভ বিষ্ণুকে বোঝানো হচ্ছে। তাহলে জাস্ট এগুলো উদাহরণগুলো মনে রাখবেন, যে যে পদের দ্বারা, ঠিক আছে, যে আপনাকে অন্য কাউকে বোঝাবে, যে দুটো পদ থাকবে এবং দুটো পদের মিশ্রণে কি হচ্ছে, যদি অন্য কাউকে ইন্ডিকেট করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি হচ্ছে দেবদেবীর নামটাই পাবো। ঠিক আছে, কিন্তু ধরুন যদি এখন মানে কোন রকম ভাবে দিয়ে দিল যে নেতাজি, এটা পদ বোঝানো বলছি, নেতাজি, নেতাজি বলতে কি হচ্ছে যে আমাদের সুভাষচন্দ্র বোঝাচ্ছে। তাহলে পুরো নামটা মানে অর্ধেক অর্ধেক দিয়ে দিতে পারে সমাসের ক্ষেত্রে, তখনই কিন্তু বহুব্রী সমাসের মধ্যে কিন্তু করতে হবে। ঠিক আছে, এরপরে দেখুন বলা হচ্ছে সমাসবদ্ধ পদটির লিঙ্গ অনুসারে। তাহলে ধরুন সমাসবদ্ধ যে কোনো পদ হতে পারে, সে পদ থেকে পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, নপুংসক হতে পারে, যে কোনো হতে পারে। তার যে অন্তঃস্বর মানে যে শেষে যে স্বরটি থাকবে, বলছে বাক্যে বিভিন্ন বিভক্তিতে ব্যবহার করা। তাহলে দেখুন এখানে কি বলছে? পীতাম্বর। এবার পীতাম্বরের শেষে কি রয়েছে? র রয়েছে তো। এবার দেখুন যখনই র রয়েছে, তাহলে এটা কি হয়েছে? মানে এর মধ্যে স্বরবর্ণ রয়েছে। এবার স্বরবর্ণটাকে যখনই আলাদা করে দেবো, তাহলে কি হয়ে যাবে? সেটা রয়ে হলন্ত হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে? অ হয়ে যাবে। রা। তাহলে অ পড়ে থাকবে, তাই তো? তাহলে এই যে অ, দেখুন অটাই কিন্তু এখানে রয়েছে, যে অকারান্ত। তাহলে পীতাম্বর মানে এটা কি হচ্ছে? নর শব্দের মতো হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ হওয়ায় কি বলছে? এটি নর শব্দের মতো হবে। তাহলে এখানে বলছে যদি আপনি মানে
বলা হয় যে পিতাম্বর বলতে কাকে, কৃষ্ণ ভগবানকে বোঝানো হয়। দেখুন লেখা আছে পিতাম্বর। তাহলে আমরা যদি বলি যে পিতাম্বরকে নমস্কার জানাই, তাহলে দেখুন সেখানে কি হচ্ছে, পিতাম্বরায়, নারায় যেমন হয় চতুর্থীর এক বচন নারায়, তেমনি হচ্ছে পিতাম্বরায় নমঃ নমঃ, যেরকম নমপদ রয়েছে সেরকমভাবেই হবে। এরপরে দেখুন আছে বীণা পাণি আছে। এবার এটাও কি আছে, ই কারান্ত, হ্রস্বী কারান্ত শেষে ই কারান্ত আছে, সেই জন্য কি হচ্ছে মতি শব্দের মতো হবে। তাহলে এখানেও মাত্যাই এরকম হয় চতুর্থী এক বচন, তাই না? সেখানে দেখুন বীণা পাণ্যাই এরকম হয়েছে, বীণা পাণ্যাই নমঃ। ঠিক আছে, যেরকম রূপটা আর কি ওরকম চলবে। তাহলে কি হচ্ছে যে আমরা বহুব্রী সমাসের ক্ষেত্রে দেখবো যে অন্তঃস্বর যেটা রয়েছে যদি অকারান্ত হয় তাহলে সেটা নর শব্দের মতো চলবে, আর যদি ই কারান্ত, হ্রস্বী কারান্ত হয় তাহলে সেটা মতি শব্দের মতো চলবে। ঠিক আছে, এবার দেখুন এখানে একটা আমরা সমাস দেখেছি যে সীতা জানি, তাই না? এবার সেই বিষয়ে লেখা আছে নিচে দেখুন যে জায়া, জায়া শব্দ যদি থাকে কোথাও বহুব্রী সমাসে, যদি জায়া শব্দ বোঝায়, তাহলে জায়া স্থানে যখন আমরা সমস্ত পদটা করব, যখন ব্যাস বাক্য থাকবে তখন জায়াটা থাকবে, কিন্তু যখন সেটা সমস্ত পদ হয়ে যাবে সেটা কি হয়ে যাবে, জানি হয়ে যাবে। তখন লেখা আছে জানি, তাহলে জায়াটা কি হয়ে যাবে, জানি হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেই জন্য হয়েছে দেখুন সীতা জায়া যস্য সহ সীতা জানি, প্রিয়া জায়া যস্য স প্রিয় জানি, এইভাবে প্রত্যেকটা, পার্বতী জায়া যস্য স, সচি জায়া যস্য সহ, যুবতী জায়া যস্য স, উমা জায়া যস্য স, সব স্বামীকে বোঝাচ্ছে, পতিকে বোঝাচ্ছে। গঙ্গা জায়া যস্য স, গঙ্গা জানি। তাহলে কি হচ্ছে, বেশিরভাগ উদাহরণ কি দেয় যে যুবজানিটা খুব দেয়, দেখবেন যে যুবতী জায়া যস্য স, এই উদাহরণটা খুব দেয়, যুবজানি এবং সীতা জানিও দিয়ে দেয়। বাকিগুলো মনে রাখবেন, কারণ হচ্ছে যে আপনি মাথায় রাখবেন যে জায়া স্থানে জানি হয়। কেন হচ্ছে এখানে ডাইরেক্ট না দিয়ে তো বলতেও পারে যে জায়া স্থানে কি গ্রহণ হয়, বা জানি যেটা হয় সেটা কোন, মানে কোন স্থানে জানি মানে বসে, এইভাবে প্রশ্ন হতে পারে, এমসিকিউ দিতেই পারে। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু মাথায় রাখবেন। এরপরে দেখুন রয়েছে ধনবাস, বলছি যদি ধনুষ মানে ধনবান রয়েছে, ধনুষ যদি থাকে, ধনুষ, ধনুষ শব্দ যদি থাকে তাহলে সেই স্থানে কি হয়, ধনবান হয়, ধনবান। এবার ধনবান যেটা রয়েছে দেখুন, ধনবানের তো দন্ত নয় হসন্তরা কেটে যায়, কারণ হচ্ছে আমরা জানি যে হলন্তম, সেই জন্য হচ্ছে তস্য লোপে সূত্র অনুসারে সেটা থাকবে না, তাহলে ধনব এরকম থাকছে। এবার সেটা লিঙ্গে লিঙ্গ বিশেষ হয়ে যাবে ধরুন। ঠিক আছে, এবার কি রয়েছে, যেমন হচ্ছে এখানে দেখুন যে নাম বোঝালে বিকল্পে ধনুষ হয়। তাহলে যদি নাম না বোঝায় তাহলে ধনবান হচ্ছে, আর নাম যদি না বুঝে, নাম বোঝালে মানে নাম যদি না বোঝায় তাহলে ধনবান, আর নাম বোঝালে কি হচ্ছে, ধনুষ হচ্ছে। ঠিক আছে, এবার দেখুন বলা হচ্ছে পুষ্পাং ধনুজাস্য সা পুষ্পধন্যা, তাহলে ধন্ব যে শব্দটা সেটা কিন্তু এসেছে। এবার নাম যদি বোঝায় পুষ্পধনু, তাহলে দেখুন লেখা আছে পুষ্পধনু, কামদেবকে ইন্ডিকেট করছে, সেই জন্য কি হচ্ছে পুষ্পধনু হয়ে গেল। ধনুটা এবার কি হচ্ছে, এবার দেখুন এই যে ধনুষ শব্দটা রয়েছে, এই ধনুষ শব্দের অনুসারে কি হচ্ছে, ধনু হয়ে গেল। কেন হয়ে গেল, কারণ হচ্ছে এই যে দন্তে স লেখা আছে দেখুন, দন্তে স্বয়ে হসন্ত, এই হসন্ত মানে হচ্ছে বিসর্গ। ঠিক আছে, কেন বিসর্গ, কারণ হচ্ছে দু ধরনের বিসর্গ হয়, একটা হচ্ছে স্বজাত বিসর্গ, দন্ত স্বজাত বিসর্গ, আর একটা হচ্ছে রজাত বিসর্গ, তাই না? দুটো যদি হলন থাকে তো দুটোই কি, কি পরিবর্তন হয়, বিসর্গতে পরিবর্তন হয়। যেমন দেখবেন আমরা ধাতুরূপে পড়েছেন যে তি তাস অন্তি, পড়েছেন তো, লটের রূপে কিন্তু পড়েছেন তি তাস অন্তি। তাহলে দেখুন সেখানে আমরা যদি তাসটা রেখে দিই, তিটা কেটে দিলাম, তাস শুধু রাখছি, তাস। তাহলে যদি ধরুন পাঠাতি বলি, পাঠাতি, পাঠাতাহা, তাহলে এই যে পাঠাতাহা যখন লিখি, পাঠাতাহা, তখন কিন্তু আমরা বিসর্গ দিই। ঠিক আছে, এবার বিসর্গটা কেন হচ্ছে, কারণ হচ্ছে আপনার এই যন্ত্র স্ব বিসর্গর জন্য, মানে স্বজাত বিসর্গ, সেই জন্য কিন্তু বসে। তাহলে এখানেও সেম ভাবে বসবে, যে পুষ্প ধনু যেখানে বসেছে তাহলে কামদেবকে বোঝানো হচ্ছে, এবং ধনুষ মানে এখানে নাম বোঝাচ্ছে, সেই জন্য কি হচ্ছে ধনুষ শব্দ বোঝালো, এবং ধনুষের ধনুটা থাকলো, এবং ধনুটা তখন বিসর্গ হয়ে গেল, মানে দন্ত হলন্তটা বিসর্গ হয়ে গেল। এইভাবে একইভাবে গান্ডিবম ধনু যাচ্ছে সাহা, গান্ডিব ধনবা বা গান্ডিব ধনু কাকে বলা হচ্ছে, গান্ডিব ধনু অর্জুনকে বোঝানো হচ্ছে, নাম বোঝালে এটা হয়ে যাচ্ছে। ধৃতং ধনু জেন সাহা, ধৃত ধন্বা। ঠিক আছে, অধিজ্যং ধনু যস্য সহ, অধিজ্য ধন্বা, বিজয়ং ধনু যস্য সহ, বিজয় ধন্বা। বিজয় ধনু যদি বলা হয় তাহলে বিজয় ধনু কাকে বলা হচ্ছে, কর্ণকে বলা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বোঝার বিষয় যে কি, যে কোন স্থানে কিভাবে কি হচ্ছে, এবং নাম বোঝালে কি হচ্ছে এবং নাম না বোঝালে কি হচ্ছে, বাস।
এরপরে দেখুন বলছে কাম ও মনো শব্দে, মানে শব্দ যদি পরে থাকে, তাহলে তুমুন প্রত্যয়ান্ত শব্দের, যেটা তুমুন প্রত্যয়ান্ত শব্দ থাকবে সেটা কি হবে, শব্দের ম লোপ পায়, তাহলে মটা যাবে না, তাই তো, এটাই বলতে হয় যে তুমুন প্রত্যয়। তাহলে কাম ও কি শব্দ, কাম আর মনোর শব্দ যেটা। তাহলে দেখি উদাহরণ দেখি। তাহলে দেখুন বলছে প্রথমে যে গন্তুম কাম, তাহলে কাম শব্দ রয়েছে, তাহলে গন্তুম, গন্তুমের যে ম রয়েছে মটা কেটে যাবে, তাহলে কি ছোট থাকবে গন্তু, তাহলে দেখুন গন্তু কাম হয়ে গেল। এটা হচ্ছে নিয়ম। নিয়ম বলছে যে কাম এবং যদি মনস শব্দ থাকে তাহলে কাম শব্দটা পেলাম, কিন্তু ময় হলন্তটা কেটে গেল এবং গন্তু কাম শুধু বসলো। এরপরে দেখুন গন্তুম মনহা যাচ্ছে, তাহলে গন্তু মনাহা বোঝা গেল। এরপরে মন শব্দ দেখুন, মন বলে কি হলো, এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখুন কর্তুম কাম, তাহলে কর্তুমের কি হলো, কর্তু কাম, এখানে অনুস্বারও কেটে গেল। অনুস্বার ম সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে। অনুস্বারটা কি হচ্ছে, কখন অনুস্বার হয়ে বসে, যখন পরবর্তীকালে ব্যঞ্জন বর্ণ বসে, যেমন কটা দেখুন ব্যঞ্জন বর্ণ রয়েছে, কিন্তু মানে এটা নিয়ম কিন্তু এটাই, মানে আগে এটা যেমন হচ্ছে, এটা যদি মানে বলি এখানে তাহলে কিন্তু ব্যাকরণগত ভুল। কারণ দেখুন গন্তুম কাম পরে কা, কা মানে যে ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে ওটা অনুস্বার হওয়া উচিত, কিন্তু বইয়ে আর কি বেশিরভাগ মই দেওয়া থাকে, তো মটাকে গ্রহণ করছি। আর আপনার স্বরবর্ণ থাকলে সেটা কি হয়ে যায়, ময় হসন থাকে। যাই হোক এখানে কর্তুম বা কর্তুম যাই বলবেন, কর্তু কামা অনুস্বার বা ময় হলন্তা এটা কিন্তু চলে যাচ্ছে, বেশ, এটা হয়তো বোঝার বিষয়। আর কি শব্দ না, দেখুন বলছে উরস শব্দ, सर्पी শব্দ, উপনহ, পুমান, আনন্দান, পयो, নো, লক্ষ্মী, দধি, মধু, শালি, নিরর্থ, অনর্থ, এই শব্দ যোগে কি হচ্ছে, উত্তর কপ হয়, কপ। এবার বলছে উরা প্রবৃত্তিভ্য কপ, কপ স্থানে কি হয়, ক হয়ে যায়। এবার দেখুন কর, এই যে কপ রয়েছে, আমাদের নিয়মেই এটা রয়েছে যে কপ যে প্রত্যয় হয়, সেই কপ প্রত্যয়ের কি হয়, যে কটা যুক্ত হয়ে যায়, ঠিক আছে, মানে পয়ে যেহেতু হলন্ত, মানে হলন্তম সূত্র অনুসারে সেই জন্য কি হচ্ছে, এটা কিন্তু থাকছে না। এবার দেখুন আমি একটা জিনিস বলি, এখানে বলে রাখি কপ মানে প্রত্যয় প্রসঙ্গে, কপ প্রত্যয় আমি প্রত্যয়গুলো আলাদা আলাদা করে একটা একটা ছোট করে ভিডিও আমি আপলোড করবো যাতে সুবিধা হয়। এবার হচ্ছে কপ প্রত্যয়টা তাও আমি একটু বলে রাখি, যে যে কোনো জিনিস দেখে কপ যে পয়ে হলন্ত চলে যায়, ক পড়ে থাকে, এটা বললেই তো শুধুমাত্র কপ প্রত্যয়কে মানে ইন্ডিকেট করা হচ্ছে না, তাহলে কপ প্রত্যয়ের কিছু কিছু কি আছে, নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা দেখব। তাহলে কি রয়েছে না, দেখো যদি ধরুন কোনো রিকারান্ত শব্দ থাকে, রিকারান্ত, তাহলে সেটাকে মোটামুটি আমরা কপ প্রত্যয়ের অন্তর্ভুক্ত কিন্তু বলি, ঠিক আছে। কি বললাম, রিকারান্ত যদি কোনো শব্দ থাকে। এবার ধরুন যেমন হচ্ছে ধরুন বর্তি, মানে যদি এরকম থাকে বর্তি, বেশ বোঝানোর জন্য বলছি, বর্তি, তাহলে তখন রিকারান্ত শব্দ, তাহলে সেটাও কিন্তু কার অন্তর্ভুক্ত হবে না, কপ প্রত্যয়ের অন্তর্ভুক্ত হবে। এবার যদি এটাকে আরো ডিটেলিং করি, তাহলে কিন্তু বেশ কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলো যোগে কি হয়ে যাচ্ছে আমাদের, এটা কিন্তু পরিবর্তন সাধিত হয় বা পরিবর্তন হয় বলতে পারি। আচ্ছা এরপরে দেখুন, তাহলে আমি শব্দগুলো একটু তাও বলে দিচ্ছি বা লিখিয়ে দিচ্ছি, তাহলে আমার মনে হয় যে বেশি সুবিধা হবে। যদি বলি যে ই, ধরুন ই মানে এগুলো ধাতু, ঠিক আছে, হ্রস্বই ই, ই একটা ধাতু, ঠিক আছে। তারপরে ধরুন হচ্ছে স্ত, এরকম, ঠিক আছে, ছোট স্পেস বলে এরকম ভাবে লিখতে হচ্ছে দেখুন, আহ এরকম আর কি, স্ত, আমি একটা করে মুছছি আর একটা করে লিখছি দেখুন। তারপরে হচ্ছে যেমন হচ্ছে শ্বাস, শ্বাস যদি বোঝায়, ঠিক আছে, এই শ্বাস থেকে দেখুন শিষ্য হয়, ঠিক আছে, এই শিষ্য তখন মনে হয় যে শিষ্যটা কি প্রত্যয় হয়েছে, তখন কপ প্রত্যয় হয়েছে, বুঝবেন কি করে যে সাপ, মানে শিষ্য কোথা থেকে হয় না, শ্বাস প্রত্যয় থেকে, মানে শ্বাস ধাতু থেকে শিষ্য পদটা গঠিত হয়, সেই জন্য হয়, ঠিক আছে। তারপরে ধরুন হচ্ছে ব্রি, ঠিক আছে, রি কারণ তো আমি বলেছি ব্রি, তারপর দ্রি যদি হয় দয়েরি, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ধরুন জুস, এগুলো আলাদা করে কি করবেন, খাতাতে লিখে রাখবেন দরকার হলে, জুস। তারপরে ধরুন হচ্ছে খান, খ দন্ত নয় হসন, খান, এইগুলো যদি থাকে, একটা সূত্রই আছে এখানে যে এটি শ্বাস ব্রি দ্রি জুস তাপা, ঠিক আছে, 3 1 109 পাওয়া যায়। মানে দেখুন আমাদের একটা মানে যেটা আমাদের অষ্টাধ্যায়ী রয়েছে পাণিনির, ঠিক আছে,
তো সেখানে তো অধ্যায় রয়েছে। তো মানে 3 নম্বর অধ্যায়ের 1 নম্বর পাদের 101 নম্বর সূত্র হচ্ছে যে এতিস তাস ব্রি দ্রি জুস কা, এই শব্দের যোগের আমরা কি হচ্ছে যে কপ প্রত্যয়গুলো হয়। ঠিক আছে, তারপরে তো রিকারান্ত তো বললামই ধরুন। তো এইগুলো দেখে মোটামুটি একটা বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখুন কি রয়েছে, বুড়হাম উড়া যাচ্ছে সা, তাহলে বুড়া রাস্কা, এখানে হচ্ছে কটা মানে যে ক, দেখুন ক শেষে পদটা রয়েছে কিন্তু ক ক পড়ে থাকছে। ঠিক আছে, তারপরে দেখুন উক্ত পুংস ক রয়েছে, ভাষিত পুংস দেখবেন যে শেষে ক রয়েছে কিনা, এগুলো দেখেও একটু বোঝা যাবে। সোপান, সোপানস্ক, পীত পয়স্ক, আরুরা নৌকহ, স্থির লক্ষ্মিকহ। ঠিক আছে, এগুলো পদে মোটামুটি হবে। আচ্ছা, এবার হচ্ছে এইটুকু দেখে নিন যেটুকু পড়ালাম, এটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলুন। আপনি ওখান থেকে জুমও করে নিতে পারেন। আচ্ছা, আপনি একটু মিউট প্রথমে করে নেবেন, কারণ হচ্ছে কি বলুন তো, ফ্যানের সাউন্ডটা আসছে, তো রেকর্ড হচ্ছে, তো রেকর্ডে কিন্তু তখন ধরুন পরে দেখলেন ওটাও আপনাদেরও অসুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, আগে আমরা এগোচ্ছি দেখুন। তাহলে এরপরে কি বলছি যে স্ত্রীলিঙ্গ যদি বলে, স্ত্রীলিঙ্গে কি ইন ভাগান্ত, মানে শেষে ইন এরকম থাকবে, মানে ই নটা ধরুন হলন্তম বলে তো ডিলিট হয়, ভাগান্ত ধ্বনিন যেমন হচ্ছে দেখুন ইন, মানে এখানে ধ্বনিন। ঠিক আছে, যেমন অন প্রত্যয়ান্ত কি বলেছি, রাজন যেমন পড়িয়েছি, কিন্তু এখানে কি বলছে ধনিন, বাগমিন, যেমন শেষে নিন, এরকম ইন উচ্চারণ আসছে, মেধাবিন, জ্ঞানীন, রোগিন, পক্ষিন, বাজিন, এগুলো সব শব্দরূপ আছে কিন্তু, হ্যাঁ, মানে যদি শব্দরূপে খোঁজেন তাহলে দেখবেন যে এরকম শব্দরূপ রয়েছে। এবার আপনাকে কি হচ্ছে যে একটা শব্দরূপ দিয়ে দেবে, যেমন ধ্বনি, যেমন ধ্বনি শব্দরূপের অনুসারে বাকিগুলো একই রকম চলবে। ঠিক আছে, তো পুরো মানে সবগুলো তো ওইভাবে দেওয়া থাকবে না, না তো বইয়ে জায়গায় হবে না যে বই লিখবে। তো সেগুলো থাকে কি, যে একটা দিয়ে দিল ধরুন ওটার অনুরূপে বাকিগুলো চলবে, এরকম লেখা থাকে। তো এইগুলো কি বলা হচ্ছে দেখুন, এইগুলোর যোগে শব্দের উত্তর কি হয়, ক হয়। ইনস্ত্রিয়াম, ইনস্ত্রিয়াম একটা একটা সূত্র, এবং এখানে হচ্ছে ক, ক মানে কটাই পড়ে থাকে, কিন্তু শেষে দেখবেন যে এই শব্দগুলো থাকবে। তাহলে এই শব্দগুলো দেখেই বুঝতে পারবেন যে আগের সূত্রটার সঙ্গে এটার অমিল রয়েছে। ঠিক আছে, তাহলে দেখুন বহব ধনীন, ধনীন আছে ইন, ইয়াস্যাম সা বহু ধনিকা, তো কি রূপটা হচ্ছে সেটাও দেখে নেবেন। বহবহ বাগ্মিন ইন ইয়াস্যাম সা, ঠিক আছে, বহু বাগ্মিকা, বহব মেধাবিন, দেখুন আবার ইন আসছে, বহু মেধাবিকা, বহব রোগিন ইয়াস্যাম সা বহু রোগিকা, বহবহ পক্ষিন যস্মিন সহ বহু পক্ষী বা বহু পক্ষিকঃ। এবার হচ্ছে এখানে দেখুন লেখা আছে যে পুংলিঙ্গ হলে দুটোই হয়। ঠিক আছে, তাহলে পুংলিঙ্গ হলে দুটোই কিন্তু বোঝানো হচ্ছে। আচ্ছা, আরো দেখুন কি বলছে, দেখুন আগে আমি বলেছিলাম যে রিকারান্ত শব্দের যুগে কপ পায়, তাহলে এখানে বলা হচ্ছে যে রিকারান্ত নদী সংজ্ঞক, যদি নদী সংজ্ঞক বোঝানো হয়, ই কারান্ত মানে দীর্ঘ ই কারান্ত এবং দীর্ঘ ইউ কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের উত্তর কি কপ হয়। ঠিক আছে, তাহলে কি কি যুগে হচ্ছে, রিকারান্ত যুগে হচ্ছে কপ, এবার নদী সংজ্ঞক কি হচ্ছে ই কারান্ত, দীর্ঘ ই কারান্ত এবং দীর্ঘ উ কারান্ত শব্দের যুগে কি হচ্ছে, কপ হচ্ছে। তাহলে দেখুন এখানে কি বলছে, মৃত ভর্তা ইয়াস্যাহা সা, এবার ভর্তাটা কি শব্দের মতো, ভর্তি, দেখুন রিকারান্ত, সেটা কি মর্ত ভর্তিকা, প্রসিত ভর্তা, প্রসিত ভর্তিকা, মাত্রা, মাতৃ শব্দ, যেমন মাত্রাটা তৃতীয়ার এক বচন, পিত্রা মানে পিতৃ শব্দ, সব রিকারান্ত, মৃতা পত্নী যস্য সা মৃত পত্নী, বিগতা পত্নী যস্য সহা বিপত্নী। ঠিক আছে, এরকম কিন্তু রয়েছে। পত্নী, দেখুন পত্নী শব্দটা কি হচ্ছে, দীর্ঘিকারান্ত, এই যে দীর্ঘিকারান্ত বলা হচ্ছে, যে দীর্ঘি কারান্ত যদি হয় তাহলে দীর্ঘি কারান্তটাই বোঝাচ্ছে। আবার দেখুন বহবা স্ত্রী যাচ্ছে সাহা, মাতা। ঠিক আছে, আবার নদী মাতা যাচ্ছে সাহা, বহবা বধূ,
সরি, দেখুন বহব বধূ মানে দীর্ঘ রয়েছে, হ্যাঁ, তাহলে বহব বধূ যস্য সা বহু বধূকः, সুন্দর স্ত্রী यस्य स सुंदर स्त्री कह, बहव कुमार यस्मिन् स বহু কুমারিক, একঃ পিতা যস্য স এক পিতৃক। এইভাবে কিন্তু রূপগুলো চলছে, ঠিক আছে, এগুলো কিছু নয়, এগুলো অনুযায়ী দেখে নেবেন যে এই কারান্তগুলো চলছে কিনা, ঠিক আছে। জাস্ট বেশিরভাগ কি হচ্ছে উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ উদাহরণগুলোর উপরে কিন্তু প্রশ্ন হবে। আচ্ছা, এবার একটা দেখুন ব্যতিক্রম বলছে যে শোভনা স্ত্রী যস্য সহ সুশ্রী কহ, সুশ্রী দুটোই হবে, শ্রী নদী সংজ্ঞক নয়, বলছে শ্রী দীর্ঘিকারান্ত তো, কিন্তু এটা শুধুমাত্র নদী সংযোগ নয়। তাহলে ব্যতিক্রম গুলো কিন্তু বেশি তুলে দেয় প্রশ্নগুলো, ঠিক আছে। আপনাকে বলতে পারে যে আচ্ছা নদী সংজ্ঞকে কি হচ্ছে, বহুব্রীহি সমাস হচ্ছে, ঠিক আছে, নদী সংজ্ঞকের মধ্যে কোন শব্দটা নদী সংজ্ঞক নয় বলুন, দীর্ঘিকারান্ত কিন্তু নদী সংজ্ঞক নয়। তাহলে এখানে পড়ছে যেমন হচ্ছে কি যে দেখুন সুশ্রী, সুশ্রী বা শ্রী শব্দ যেটা, সেই সুশ্রী শব্দটা কিন্তু দীর্ঘিকারান্ত হলেও নদী শব্দের মতো পড়ছে। এছাড়াও দেখুন কপ প্রত্যয়ান্ত কি কি পড়ছে, বলছে এগুলি ছাড়া অন্য শব্দের উত্তর বিকল্পে কপ হয়, যেমন হচ্ছে বহুমালা জসমিন সা, বহুমাল, বহু বহু ভিন্যা জসমিন সা, এগুলো জাস্ট উদাহরণগুলো জাস্ট দেখে রাখবেন, ঠিক আছে, এগুলো এমন কিছু বোঝার নেই। কপ মোটামুটি বোঝা গেল, এবং শব্দগুলো আমি প্রত্যয় যখন পড়াবো সে কপ দেখবেন যে আরো মানে যে সূত্র ধরে এক দুটো ছোট ছোট বলে দেবো যে কপগুলো এগুলোকে নির্দেশ করছে, তখন একসাথে মিলিয়ে পড়লে কি হবে, সুবিধা হবে। আচ্ছা, উদাহরণগুলো দেখে নেবেন জাস্ট, ঠিক আছে। এবার দেখুন প্রশংসা অর্থ, তাহলে প্রশংসা অর্থে কি বলছে, ইয়াসুন প্রত্যয়ান্ত শব্দের উত্তর কপ হয় না। এবার দেখুন, তাহলে আমরা পড়লাম যে কপ কিসে কিসে হয়, এবার বলছে যে প্রশংসা যদি বোঝায় এবং প্রশংসা অর্থে যদি কি হয় ইয়সুন প্রত্যয় হয়, তাহলে কিন্তু সেখানে এটা বোঝানো হবে না। এবার এখানে দেখুন উদাহরণের দিকে কি বলছে, মানে ইয়সুন, ইয়সুন কিরকম হয় আমি আপনাকে বলছি, মানে এই যে শ্রেয় শব্দ, প্রিয় শব্দ, ঠিক আছে, এখন সহজভাবে বোঝার জন্য চেষ্টা করুন, যখন ইয়সুন প্রত্যয় পড়াবো তখন আরো ডিটেল বোঝাবো, কিন্তু এখন জাস্ট বোঝার জন্য বলছি সমাসের ক্ষেত্রে, যে যখন শ্রেয় শব্দ থাকবে, প্রিয় শব্দ থাকবে, ঠিক আছে, এবার সেটা যেমন ভাবেই ব্যতিক্রম, যে শ্রেয়ান থাকুক, শ্রেয়সী থাকুক, প্রেয়সী থাকুক, ঠিক আছে, তো এটা কিন্তু এইরকম শব্দ থাকবে, তখন সেটা হচ্ছে কি ইয়সুন প্রত্যয়, তাকে ইয়সুন প্রত্যয় বোঝানো হয়, ঠিক আছে। এবং সেই ইয়সন প্রত্যয় কি বলছে, কপ হয় না, ঠিক আছে। তাহলে শেষে দেখুন কটা নেই, ঠিক আছে, ক এর যোগ নেই, কারণ ক পড়ে থাকে কপে। তাহলে বহবহ শ্রেয়াংসহ যস্য সা বহু শ্রেয়ান, বহবহ প্রেয়াংশ যস্য, প্রেয়ান শব্দগুলো আছে, বহু প্রেয়সী, বহু শ্রেয়সী, এরকম আছে, ঠিক আছে। এবার বলছে দেখুন প্রশংসা বোঝালে ভাতৃ শব্দের উত্তর কপ হয় না, আবার প্রশংসা বোঝালে কি হয়, ভাতৃ শব্দ যদি বোঝায় সেক্ষেত্রেও কিন্তু হয় না, কিন্তু নিন্দা বোঝালে হয়, নিন্দা বোঝালে হয়, কিন্তু ভাতৃ শব্দের যুগে হয় না, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, জ্ঞানী ভ্রাতা যস্য সা, জ্ঞানী ভ্রাতা প্রশংসা অর্থ বোঝাচ্ছে, তাই এখানে কপ হচ্ছে না। শোভনা ভ্রাতা যস্য সহ, পণ্ডিত ভ্রাতা যস্য সা, এরকম বলছে, সাধু ভ্রাতা যস্য সা, সব দেখুন ভালো অর্থে প্রশংসা অর্থে বলছে। প্রশস্ত ভ্রাতা যস্য সা, প্রশস্ত ভ্রাতা। এবার দেখুন নিন্দা অর্থ বোঝাবে, মূর্খ ভ্রাতা যস্য সা। এবার দেখুন মূর্খ, ভাতৃকা কটা যোগ হয়ে আছে, কেন কটা যোগ হচ্ছে, কারণ বলছে যে নিন্দা অর্থ যদি বোঝায় তাহলে কপ প্রত্যয় হবে, কপের কি পড়ে থাকে, ক পড়ে থাকে, তাহলে দেখুন এখানে কিন্তু কটা জুড়ে যাচ্ছে, যে মূর্খ ভ্রাতা যস্য সাহা, মূর্খ ভাতৃকা, নিন্দা অর্থ। আচ্ছা, এরপরে দেখুন চৌরাহা ভ্রাতা যস্য সাহা, চৌর ভাতৃকা, দস্যু ভ্রাতা মানে দস্যুর ভাই যে, ঠিক আছে, চোরের ভাই যে, মূর্খের ভাই যে, এরকম হয়েছে, দুষ্ট ভ্রাতা যস্য সাহা দুর্ভাতৃকা। তাহলে এই শব্দের যুগে কি হচ্ছে, কপ হচ্ছে। সে এরকম দিয়েও দিতে পারে, কিন্তু উদাহরণ বলে দিল আপনাকে, বলে দিল এখানে কি প্রত্যয় হয়েছে, ঠিক আছে, তখন কপ প্রত্যয় বলতে হবে। আচ্ছা, এরপরে দেখুন বলা হচ্ছে নাই, দূর, সু অল্প, মন্দ, এরপর প্রজা, মেধা, এই শব্দগুলোই থাকে, তাহলে কি হচ্ছে, নিত্য অসিচ, অসিচ মানে হচ্ছে এখানে যে এই চয়ের যে বিসর্গ, দেখুন বিসর্গটা বোঝাচ্ছে যে বিসর্গ, অসিচ প্রত্যয় বিসর্গটা যোগ হয়, ঠিক আছে, এটা এখন সহজভাবে বোঝা রাখুন। অসিচ প্রত্যয় আমরা গহন অধ্যয়নে যাচ্ছি না, কিন্তু এখন মনে রাখুন যে অসিচ প্রত্যয়টা কি, যে যেটা হচ্ছে বিসর্গ যোগ হচ্ছে, ঠিক আছে। এবং কি হচ্ছে তার সঙ্গে কি হচ্ছে, মানে এইগুলো শব্দগুলো যোগ থাকবে, কিন্তু নাই থাকবে,
মানে নঙর্থক কিছু বোঝাবে, দূর থাকবে, সু থাকবে, অল্প থাকবে, মন্দ থাকবে, তাই না, প্রজা থাকবে, মেধা থাকবে। তাহলে এখানে দেখুন মেধা শব্দ প্রথমে রয়েছে, যে দুষ্ট মেধা, তাহলে মেধা শব্দ যেখানে থাকবে সেটা কি করবেন, সেটা অসিচ প্রত্যয় অনুসারে এখানে কিন্তু বহুব্রীহি করবেন, দুর্মেধা হয়ে যাচ্ছে। নাস্তি প্রজা, প্রজা শব্দের যোগ থাকছে, মেধা আবার দেখুন নাস্তি মেধা, দুষ্ট প্রজা, প্রজা শব্দের যে প্রজা মেধা এগুলো রয়েছে, শোভনা মেধা, অল্প মেধা, তাহলে মেধাও রয়েছে আবার অল্প শব্দটাও রয়েছে, শোভনা মেধা, অল্প মেধা হয়ে গেল, মন্দ মেধা, তাহলে মন্দ শব্দও রয়েছে, তাহলে শব্দ যুগে কি হয়েছে, বহুব্রীহি এখানে কিন্তু হয়ে যাচ্ছে। দেওয়া আছে যেরকম আছে আমরা কিন্তু ভেবে চলছি। এবারে দেখুন বলছে উপমানবাচক এবং শব্দ সংখ্যাবাচক শব্দ এবং সু, সু উপসর্গের পর পদ স্থানে পাত হয়, যদি দ থাকে তাহলে সেটা খণ্ডত্ব হয়ে যায়, ঠিক আছে। কিন্তু কি বলছে দেখুন, হস্তিন শব্দ, কিছু কিছু শব্দ রয়েছে, হস্তিন, কুদ্দাল, ঠিক আছে, অশ্ব, গজ, কপত, জাল, গন্ড, মহিলা, দাসী, গণিকা প্রভৃতি শব্দের পর কি হচ্ছে, পাদ স্থানে কোনো পরিবর্তন হয় না, মানে কোন কোন স্থানে তাহলে এটা পরিবর্তন হচ্ছে না, যদি এই শব্দ থাকে তাহলে এই পাদ যেটা রয়েছে সেটাই হচ্ছে বসবে। এবার হচ্ছে ধরুন যদি কি থাকে এরকম শব্দ থাকে তাহলে সেটা কিন্তু খণ্ডত্ব হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখি দেখুন উদাহরণ, উপমা অর্থে দেখুন বোঝাচ্ছে, ঠিক আছে, কম্পেয়ার করা যাচ্ছে, কম্পেয়ার যদি ব্যাঘ্রস্য ইব মানে ব্যাঘ্রের মতো আর কি, পা দৌদস্য, মানে দেখুন উপমা মানে হচ্ছে কি, উপমা মানে হচ্ছে তার মতো আর কি, মানে বোঝাতে চাইছে, ঠিক আছে। তাহলে বাঘের মতো পা যার, তাহলে ব্যাঘ্র পাত, সেখানে কিন্তু পাদ হবে না, পা এখানে বোঝানো না, পাত হয়ে যাচ্ছে উপমা অর্থে। তারপর দেখুন চত্বার পাদাহ যস্য স, তাহলে চারটে পা যার, ঠিক আছে, সংখ্যাবাচক, এখানে চত্বার কেন বলছে, চত্বার মানে হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে, তাহলে সেখানে কি হয়ে গেল, চতুষ্পাদ। শোভন পাদৌ যস্য স, শোভন, ঠিক আছে, অর্থ বোঝাচ্ছে, তাহলে সু, শোভনটা হচ্ছে সু আদি থেকে শোভন আছে। সিংহস্য ইব মানে সিংহের মতো, এনস্য ইব এন পাদ, তাহলে কিন্তু বোঝাচ্ছে। কিন্তু দেখুন এবার বলছে এই এই শব্দের যোগে কিন্তু পাদ হবে, যেখানে হস্তিন কুদ্দাল শব্দগুলো থাকবে। তাহলে রয়েছে হস্তিন শব্দ রয়েছে, হস্তিন ইব পাদ যস্য স হস্তিপাদ, গজস্য ইব পাদ যস্য স গজপাদ, কপতস্য ইব পাদ যস্য স কপতপাদ, অশ্বস্য ইব পাদ যস্য স অশ্বপাদ, দাস্যাহ ইবও পাদ যস্য স দাসীপাদ। তাহলে এইগুলোর যোগে কি হচ্ছে, পাদ হয়ে যাচ্ছে, আর আগের গুলোতে খণ্ডত্ব হচ্ছে, ঠিক আছে। এমন কিছুই নেই দেখুন, এগুলো নিয়ম আছে, নিয়মটা নিচে দেখে নেবেন, হয়ে যাবে। আর কি বলছে, স্বাঙ্গ বাচক অক্ষি শব্দের উত্তর স্বচ্ছ হয়, স্বচ্ছ মূর্ধন্যস্ব চয় হসন্ত, বা অক্ষ হয়, ঠিক আছে, অক্ষ শব্দ যোগ হয়, এটাই বলতে চাইছি। তাহলে যদি স্বাঙ্গ মানে স্ব অঙ্গ, নিজের অঙ্গ বোঝায়, তাহলে কিন্তু এরকম বলেছে। যেমন হচ্ছে উদাহরণগুলো দেখে নিন, তাহলে কি হচ্ছে, বলছে পুণ্ডরীকে ইব অক্ষিণী যস্য, পুণ্ডরী কাক্ষ, ঠিক আছে। এবার হচ্ছে বিশালে অক্ষিণী যস্য, বিশালাক্ষী, ঠিক আছে। তারপরে এনাস্যি অক্ষিণী ইব অক্ষিণী যস্য এনাক্ষী, মীনাক্ষী, কপোতাক্ষ, ঠিক আছে, ময়ূরাক্ষ, ময়ূরাক্ষী অক্ষিণী ইব যস্যাসা, কি হচ্ছে ময়ূরাক্ষী। তাহলে এইগুলো হচ্ছে স্ব অঙ্গবাচক, নিজের অঙ্গবাচক বোঝাচ্ছে, এগুলো কিন্তু এগুলো বহুব্রীহি হচ্ছে। এবং দেখুন অক্ষ শব্দটা দেখুন সব যোগ হচ্ছে, প্রত্যেকটা তো অক্ষ শব্দ কিন্তু যোগ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইখান থেকে যেটুকু পড়ালাম একটু দেখে নেবেন, ঠিক আছে, এটুকুর মধ্যে কোনো অসুবিধা থাকলে বলবেন, তারপরে আমরা যাচ্ছি মানে এগোচ্ছি আর কি।
আচ্ছা ঠিক আছে, তাহলে দেখুন আগে আমরা যাচ্ছি। এবার বলছি কি, দুটি সপ্তমন্ত পদ আর কি হচ্ছে তৃতীয়ান্ত পদ, মানে তৃতীয়া বিভক্তিযুক্ত পদ। সহজ কথায় সপ্তম অন্ত মানে যে যার অন্তে সপ্তমী বিভক্তিযুক্ত থাকবে, এবং তৃতীয়ান্ত মানে যে যার অন্তে তৃতীয়া বিভক্তি যুক্ত থাকবে। যদি পদে যদি পরস্পর একই ক্রিয়ার অনুষ্ঠান বোঝায়, ঠিক আছে, তাহলে হচ্ছে কি তাদের বহুব্রীহি সমাস হয়। যেমন হচ্ছে দেখুন কেশেষু কেশেষু, খুবই কমন উদাহরণ, কেশেষু কেশেষু গৃহীত্বা ইদং যুদ্ধং প্রবৃত্তম, কেশাকেশি। তাহলে হচ্ছে যে এই যে কেশাকেশি বোঝাচ্ছে, তাহলে কেশেষু কেশেষু মানে চুলোচুলি আর কি, বাংলা অর্থ। ঠিক আছে, মানে এখানেও কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, মারপিট হচ্ছে, কিন্তু চুলোচুলিতে। তারপর হচ্ছে দণ্ডাইশ্চে দণ্ডাইশ্চ মানে দণ্ডে দণ্ডে, ঠিক আছে, মানে মুষ্টি মানে মুষ্টি 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 মানে এখানে মুষ্টি যুদ্ধকেই বোঝাচ্ছে। তৃতীয়ান্ত দেখুন দণ্ডাইশ্চ তৃতীয়া বিভক্তি যুক্ত, কিন্তু ওপরটা সপ্তমী বিভক্তি যুক্ত, তো লেখা আছে দেখুন ব্যাকেটে। তারপর দেখুন গদয়া গদয়া মানে গদা গদি হয়ে যাচ্ছে, মানে গদাতে গদাতে আর কি। হস্তাভ্যাম হস্তাভ্যাম মানে হাতে হাতে, হস্তা হস্তি, তাহলে এরকম যোগ কি হচ্ছে, বহুব্রীহি সমাস কিন্তু হচ্ছে। এবারে দেখুন আরো কিছু উদাহরণ আছে, সেগুলো দেখে নেবেন আর কি, যে উদাহরণগুলো আছে সেগুলো বলার কিছু নেই, এগুলো মিক্সড আছে উদাহরণগুলো, ঠিক আছে। যে উদাহরণগুলো রয়েছে মোটামুটি মিক্সড উদাহরণই রয়েছে। এরপরে দেখুন একটা নিয়মে চলে যাচ্ছে, নিয়ম যেটা আছে বলছে প্রিয়া, মনোজ্ঞা, শুভগা, দুর্ভগা, কল্যাণী, ভক্তি, সচিবা, स्वसा, কান্তা, শান্তা, সমা, চপলা, দুহিতা, তনয়া, বামা, অবলা ইত্যাদি শব্দ ও পূরণবাচক, পূরণবাচক কি হচ্ছে প্রথমা দ্বিতীয়া, ব্যাকেটে যেমন লেখা আছে পূরণবাচক শব্দ থাকবে, কিন্তু প্রথমা দ্বিতীয়া বিভক্তি যুক্ত হবে শব্দের সঙ্গে ভাষিত পুংস হলেও পূর্ববর্তী শব্দ পুংলিঙ্গ হয় না। তাহলে এখানে বলছে কল্যাণী প্রিয়া ইয়স্য সাহা, কল্যাণী প্রিয়া, ভাষিত পুংস দেখুন আগে বলে দিয়েছি ভাষিত পুংস শব্দের অর্থ কি, আগের ক্লাসেই বলেছি। ওটা দেখুন ডিটেল একটু দেখে নেবেন, তাহলে কিন্তু ভাষিত পুংসটা ক্লিয়ার হয়ে যাবে, আগের ক্লাসেই বলা হয়েছে। তাহলে এখানে কি বলেছে যে শব্দগুলো দেখুন, তাহলে এখানে কি হচ্ছে কল্যাণী শব্দ রয়েছে, দেখুন কল্যাণী প্রিয়া যশা, কল্যাণী প্রিয়া। তারপরে দেখুন শোভনা প্রিয়া মানে প্রিয়া শব্দ যোগ আছে, প্রথমে যে প্রিয়াটা রয়েছে যোগ আছে। সুলোচনা কান্তা যশা, কান্তা শব্দ আছে দেখুন এর মধ্যে। সুন্দরী দুহিতা, তাই না, দুহিতা শব্দ রয়েছে, এই দুহিতা। তারপরে দয়ামতি অম্বা, দয়ামতি অম্বাটা রয়েছে, ঠিক আছে। তাহলে এইগুলো শব্দ কিন্তু শব্দগুণ রয়েছে, ঠিক আছে, অম্বা শব্দের যোগে। এরকম শব্দের যোগ যদি থাকে তাহলে ভাববেন যেটা বহুব্রীহি হয়েছে। আরো কি বলছে বহুব্রীহি, আর একটা দেখুন, তাহলে আমাদের বহুব্রীহিটা হয়ে যাবে। বলছে নামবাচক, পূরণবাচক, তদ্ধিত প্রত্যয়ান্ত, অক বাচক এবং জাতিবাচক, অঙ্গবাচক, স্ত্রীলিঙ্গ শব্দেও কিন্তু পুংসদ্ভাব হয় না, মানে পুংলিঙ্গ হয় না। তাহলে কি কি যোগে পুংলিঙ্গ দেখুন হচ্ছে না, সেটাই বলতে চাইছে যে পুংলিঙ্গবাচক হচ্ছে না। স্ত্রীলিঙ্গ শব্দ মানে স্ত্রীলিঙ্গ শব্দের মানে কি স্ত্রীলিঙ্গ শব্দের পুংসদ্ভাব হয় না, মানে স্ত্রীলিঙ্গ শব্দের পুংলিঙ্গ হয় না, ঠিক আছে। তাহলে নামবাচক যদি কোনো শব্দ বোঝায়, পূরণবাচক, পূরণবাচক তো জানেন যে একটা মেয়ে, একটা ছেলে, দুটি গাছ, এরকম যখন জুড়ে দেওয়া হবে যে কয়টির সঙ্গে কোনো একটা ব্যক্তির নাম বলুন, বস্তুর নাম, তখন সেটা পূরণবাচক শব্দ বলা হয়। আর তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ, আর অক বাচক যদি থাকে, ঠিক আছে। এবার অক হচ্ছে প্রত্যাহার, ঠিক আছে, অক প্রত্যাহার জানিনি। জাতিবাচক, অঙ্গবাচক শব্দ যোগে কি হচ্ছে পুংসদ্ভাব হয় না। এই অক যখন দেখবেন আ ই উন রিলিক আমরা করেছি তো অক, এই যে আ ই, দাঁড়ান, আ ই উ না, এটা করেছি রি লি কা। এবার হচ্ছে কা, দেখুন এই অ এর গ্রহণ আর ক এর গ্রহণ, তাহলে অপ্রত্যাহার এটা বলছে, তাহলে আ ই উ রি লি এগুলো গ্রহণ হবে, ঠিক আছে, চারটে বর্ণের গ্রহণ হবে। এবার এই যে ক যেহেতু হলন্ত সেতু কেটে যাবে, ন যেহেতু হলন্ত সেতু কেটে যাবে, এটা গ্রহণ হবে না এই বর্ণে, ঠিক আছে। তাহলে ওই যেটা বললাম যে অক বাচক মানে হচ্ছে এইরকম বাচক, ওই শব্দের যোগ, মানে আ থাকুক তার মধ্যে, ই থাকুক, উ থাকুক, রি থাকুক, সেগুলো হবে। তাহলে দেখুন এখানে বলা হয়েছে যে নামবাচক দেখুন দেওয়া আছে, ঠিক আছে। বলছে গঙ্গা ভারিয়া যাচ্ছে স্যার, তাই গঙ্গা ভারিয়া। তৃতীয়া ভারিয়া পূরণবাচক, দেখুন তৃতীয়া বোঝাচ্ছে, তাহলে সংখ্যা বোঝাচ্ছে, তাই না। রসিকা ভারিয়া যাচ্ছে স্যার, তাহলে রস ঠক প্রত্যয় হয়েছে এখানে যদিও। পাচিকা ভারিয়া যাচ্ছে স্যার। তারপর ব্রাহ্মণী, দেখুন ব্রাহ্মণী মনে হচ্ছে এখানে জাতি বোঝাচ্ছে। সুকেশী ভার্যা এখানে অঙ্গবাচক বোঝাচ্ছে।
সুকেশ, কেশ আর কি, কেশ যেটা চুল সেটা অঙ্গ আছে কি হয়। তারপরে দেখুন যে বাকিগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু কোথাও গিয়ে এই উদাহরণকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের বহুব্রীহিটা হলো। এবার দেখুন আমাদের কিছু ছোট ছোট কিছু সমাস রয়েছে, সেগুলো একটু দেখে নেবো, তাহলে কিন্তু সমাসের টোটাল চ্যাপ্টারটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখুন বলা হচ্ছে নিত্য সমাস। তাহলে নিত্য সমাস মানে কি হচ্ছে, বলা হচ্ছে যে যে সমাসে ব্যাস বাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। মানে ব্যাস বাক্য করা যাবে না, কারণ দেখুন ব্যাস বাক্য করতে গেলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাহলে সমাসের হচ্ছে যে আপনার অর্থ পরিবর্তন হলে হবে না। মানে অর্থকে কি হচ্ছে যে আপনি একটা শব্দ বলছেন এবং শব্দটা যদি অর্থটা পুরোই চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে সমাস করা যাবে না, ঠিক আছে। যেমন হচ্ছে আমি বলেছি বহুব্রীহি সমাসের ক্ষেত্রে বলেছিলাম যে বিনা পানও যস্য, যস্য আসা। তাহলে কি হচ্ছে যে বিনা পানি, তাহলে বিনা যার হাতে রয়েছে, তাহলে এখানে হাতটাও বোঝাচ্ছে বিনাটাও বোঝাচ্ছে, এবং আমরা জানি যে সেটা সরস্বতীকে ইন্ডিকেট করছে। কিন্তু ধরুন এটা দ্বারা বোঝানো যাচ্ছে, কিন্তু এমন কোনো শব্দ বললো যাকে ভেঙে ভেঙে অর্থ এমন একটা হলো এবং পুরোপুরি তাকে বোধ করাচ্ছে না সেই শব্দের দ্বারা, সেটা কিন্তু সমাস হয় না, সেটাকে নিত্য সমাস বলে। যেমন দেখুন উদাহরণ বলছে কৃষ্ণ সার্পা। তাহলে এটাকে ভাঙুন, কারণ আমাদের কি হচ্ছে নিয়ম হচ্ছে ব্যাস বাক্য করতে হয়, ব্যাস বাক্য করলেই সেটার অর্থ পাওয়া যায়। তাহলে বলছে কৃষ্ণহা সার্পাহা। তাহলে কৃষ্ণহা, কৃষ্ণ মানে হচ্ছে কালো, আর সর্প মানে হচ্ছে সাপ। তাহলে যে সাপটা কালো, কিন্তু এখানে দেখুন বলা হয়েছে যে কেউটে সাপ, এর অর্থ কি, শব্দটির অর্থ হচ্ছে কেউটে সাপকে ইন্ডিকেট করছে। কিন্তু এর ব্যাস বাক্য কি বলছে, কৃষ্ণ সর্প করলে অর্থ হয় কালো সাপ। বাক্য সঠিক অর্থ পাওয়া যায় না বলে এটা হচ্ছে নিত্য সমাস। বাস এটা বুঝবেন যে নিত্য সমাস কাকে বলা হচ্ছে, যার ব্যাস বাক্য করা সম্ভব নয়, কারণ ব্যাস বাক্য করতে গেলে তার অর্থের পরিবর্তন ঘটে, সেই জন্য এটা কিন্তু নিত্য সমাস। আচ্ছা, এরপরে দেখুন এটা দুই প্রকার নিত্য সমাস, কি হচ্ছে অবিগ্রহ মানে যার ব্যাস বাক্য হয় না, এবং অশ্বপদ বিগ্রহ মানে সমাস ঘটিত পদ দ্বারা ব্যাস বাক্য হয় না। মানে সমাস ঘটিত পদ মানে কি, যেগুলো পদ, পদ মানে হচ্ছে কৃষ্ণ একটা পদ, সর্প একটা পদ, তাহলে দুটো পদ মিলে আমি সমাস করতে পারছি না প্রথমত, আর ব্যাস বাক্য উদাহরণ করতে পারছি না, যে কৃষ্ণ সর্প যাচ্ছে এরকম কিচ্ছু করতে পারছি না, তাহলে ওটাই হচ্ছে নিত্য সমাস। এবার এরকম উদাহরণ দেখুন আরো রয়েছে, যে লোহিত শালি অন্য দেশ, ঠিক আছে, দেশান্তরম অন্য অন্য নাম জ্ঞানায় ইদম চিত এব দেবায় ইদম, এগুলো দেখে নেবেন শব্দগুলো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এবার দেখুন অলোক সমাস। তাহলে অলোক, তাহলে অলোকে বলতে কি হচ্ছে যে যে কোনো সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ না হলে, মানে দেখুন আগের পদ, মানে এখানে সব থেকে মাথায় রাখবেন যে অলোক সমাস হচ্ছে সেটাই, মানে যেটাই ব্যাস বাক্য আপনি করবেন সেটাই সমাস, তার মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, ঠিক আছে। মানে যেমন যেমন আমরা করছি কি বিনা পানও যাচ্ছে, মানে বিভক্তিও চেঞ্জ করে দিচ্ছেন, দিকে হচ্ছে বিনা পানি করছেন, কিন্তু এখানে যেমনটা আছে তেমন থেকে যাবে। এটা হচ্ছে সব থেকে মানে মনে করা সহজ নিয়ম, যে যেমনটা আছে তেমনই যদি থেকে যায়, তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে অলোক সমাস। এবার উদাহরণগুলো মনে রাখবেন, উদাহরণের মধ্যে সব থেকে উদাহরণ যেটা ইম্পর্টেন্স হচ্ছে যুধিষ্ঠির খুব দেয় এই উদাহরণটা, যে যুদ্ধের স্থির যিনি, যুধিষ্ঠির, যুধিষ্ঠির মানে ওই রকম, মানে মাঝে দেখুন যে পদটা যুধি চেঞ্জ হলো না, কিন্তু ওটাই থেকে গেল, সেই জন্য এটা বলা হচ্ছে আলোক সমাস। এবার দেখুন যেমন আছে ওজসা কৃতম অজসা কৃতম, তমসা কৃতম তমসা কৃতম, যেমন আছে যেমন আছে পুরোটা তেমন ভাবে কিন্তু সেটা রয়েছে। এবার যেটা বিভক্তির জন্য ধরুন হয়ে যাচ্ছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন হচ্ছে এটা তৃতীয়া ওজসা, ওজো পদের তৃতীয় একবচন হচ্ছে ওজসা, ঠিক আছে, সেই জন্য হচ্ছে তৃতীয়ার অলোক মানে অলোক সমাস হচ্ছে, এবং এটা তৎপুরুষের অন্তর্ভুক্ত বলা হয়, যে অলোক সমাসটা হচ্ছে তৎপুরুষের অন্তর্ভুক্ত। এবার বাকিগুলোও দেখুন যে চতুর্থী তৎপুরুষ যেটা রয়েছে, আত্মনেপদম খুব দেয় উদাহরণটা, আত্মনেপদম পরস্মৈপদম, ঠিক আছে, পঞ্চমী স্তোকাৎমুক্ত, এটার মানে এটা পঞ্চমী একটা সূত্রও আছে আমাদের, অপাদান অপাদান কারকে। তো যাই হোক এখানে দেখুন অলোক তৎপুরুষ সমাস পাচ্ছি। আবার দেখুন ভাতুষ পুত্র মানে ভাইয়ের পুত্র আর কি, ষষ্ঠী বোঝাচ্ছে, সম্বন্ধ বোঝাচ্ছে। যুধিষ্ঠির মানে যুদ্ধে স্থির, সেই জন্য যুদ্ধ মানে হচ্ছে যুদ্ধে, যুদ্ধ স্থানে, স্থান মানে হচ্ছে যেখানে যুদ্ধ হচ্ছে সে স্থান বোঝাচ্ছে, স্থানে সপ্তমী হয় সেখানে সপ্তমী বোঝাচ্ছে। উপপদ, উপপদ তো বলেইছি আগে, উপপদ কি জিনিস, যে আগে আর কি পদ বসছে এবং কিভাবে বসছে সেটা উপপদ, আগের ক্লাসটা যারা করেছেন তারা কিন্তু পরে মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে হচ্ছে মানসী জায়াতে মানসী হয়, ঠিক আছে। কারণ দেখুন এগুলো আমি বারবার করে আর রিপিট করছি না, কারণ বারবার রিপিট করতে গেলে কি হচ্ছে আবার সে একই একই জিনিস বলা হবে, তাই হচ্ছে যে আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে কিন্তু হবে। আর যে ধরনের প্রশ্ন আসে, যে ধরনের আসবে
তাতে একদম খুঁটিয়ে হয়েও আসে না, উদাহরণজাত আপনাকে জিজ্ঞেস করবে, যা জিজ্ঞেস করার, ঠিক আছে। মানে একদম পুরো অর্থ কি, এটা কি, এটার ব্যাকরণগত অর্থ লেখো, এত কিছু দেয় না, ঠিক আছে। এটা রিসার্চ পেপারের জন্য, আপনি যখন পিএইচডি করছেন তখন ব্যাকরণে পিএইচডি করছেন, তখন হয়তো আপনাকে চাইবে, তাই না। নেটে নেটে চায়ও না, নেট রকম পরীক্ষাতেও এত কঠিন কিছু দেয় না। এরপরে দেখুন অ্যাকোসেস, অ্যাকোসেস রয়েছে আর সহসুপা রয়েছে। এবার অ্যাকোসেসটা সহজ, কিন্তু সহসুপাটা একটু বোঝার আছে, একটু জাস্ট আমি সহসুপাটা একটু ডিটেলস বলে দেবো, তাহলে এটা হয়ে যাবে। অ্যাকোসেসটা কি দেখুন, অ্যাকোসেস মানে হচ্ছে একটাই পড়ে থাকে, মানে আপনার ধরুন দুটো পদ বললেন, কিন্তু দুটো পদ ব্যবহার করার পরও যদি একটাই পদ পড়ে থাকে, তাহলে সেটাকেই বলা হয় কি, সেটাকেই বলা হচ্ছে অ্যাকোসেস বৃত্তি। যেমন দেখুন লেখা আছে কি দেখে নিই, যে একই বিভক্তিতে একাধিক সমান আকার শব্দের মধ্যে একটি মাত্র অবশিষ্ট পদ থাকলে তাকে অ্যাকোসেস বৃত্তি বলে। যেমন দেখুন মাতা চ পিতা চ, এবার দেখে কি করে দেবেন, মাতা চ পিতা চ, এবার মাতা পিতরও রয়েছে, দেখে করে দেবেন যে হ্যাঁ ঠিক আছে চ পদ রয়েছে, দ্বন্দ্ব সমাস রয়েছে, কিন্তু দ্বন্দ্ব কিন্তু হবে না, ঠিক আছে। মানে দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত করলে এটা কেটে দেবে, একোশেষ বৃত্তি বলতে হবে যদি অপশন থাকে। অপশনে না থাকলে আপনি দ্বন্দ্বই করবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু অপশনে যদি একোশেষ বৃত্তি থাকে তাহলে কিন্তু একোশেষ বৃত্তিটাই করতে হবে। আচ্ছা তাহলে দেখুন, যে মাতা চ পিতা চ, তাহলে মাতা পিতরও, ঠিক আছে। তাহলে এই যে মাতা পিতর এরকম হওয়া উচিত তো, এবার মাতা পিতরের মধ্যে বলছে একটা পদই বাঁচবে, দেখুন এবার কি পদ বাঁচবে, এটা হচ্ছে নিয়ম, বলছে যে পুরুষবাচক পদটা কিন্তু বাঁচে, ঠিক আছে। কিন্তু পিতরও, দেখুন পিতরও শুধু থাকছে, মানে পিতরও বললে কি হচ্ছে, মাতা চ পিতা চ দুজনকে বোঝায়, কিন্তু যদি এটা দিয়ে দেয় মাতা পিতরও, তাহলে করতে পারেন দ্বন্দ্ব সমাস, ঠিক আছে, মাতা চ পিতা চ তাহলে কিন্তু করতে পারেন দ্বন্দ্ব সমাস। কিন্তু এই যে একটা দিয়ে দিয়েছে পিতরও, পিতর পদের দ্বারা দুজনকে বোঝাচ্ছে, সেখানে একশেষ কিন্তু সমাস বোঝাবে। এরপরে দেখুন আরো উদাহরণ দেখুন, শাস্ত্র শাস্ত্র তৌ, দুটো স তৌ তে, আমরা বলি না তৌ সে, শাস্ত্র ত্রিশ অহস্ত বয়ম, এরকম আর কি পদ হয়ে যাবে, একটা পদ বোঝাচ্ছে, মানে যেমন বহু বচন বোঝাচ্ছে, মানে সে তুমি আমি, সে তুমি আমি, তাহলে তিনজন মিলে বয়ম করে দিচ্ছে। নারাশ্চ নারাশ্চ, দুটো নর, নরৌ দ্বিবচন করে দিচ্ছে দেখুন। ঘটাশ্চ কলশ্চ কলসৌ, দ্বিবচন। মাতা চ পিতা চ পিতরও যেটা আছে। ব্রাহ্মণশ্চ ব্রাহ্মণী চ ব্রাহ্মণৌ, শিক্ষিকাশ্চ শিক্ষিকাশ্চ শিক্ষকাः, হংসশ্চ হংসীশ্চ হংসৌ, শুক্লশ্চ শুক্লাশ্চ শুক্লশ্চ শুক্লম, শুক্লশ্চ 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 শুক্লানি, ঠিক আছে, শুক্ল যে শুক্লম, শুক্লে শুক্লানি, এরকম রূপটা চলে, তো বহু বচন করে দিল। শ্বশুরাশ্চ শ্বশুরচ শ্বশুরৌ, ঠিক আছে, এরকম আর কি একশেষ বৃত্তির যে পদটা এভাবে পড়ে থাকে। এবার দেখুন শেষ যেটা আমাদের সহসুপা, সেই সহসুপাটা কি একটু একটু পড়ি। সহসুপা হচ্ছে, আগে শুনে নিন, সুবন্তের সঙ্গে সুবন্তে, সুবন্ত, তাহলে সুবন্ত কথার অর্থ কি, যার অন্তে সুপ থাকে। এবার সুপ কি, সুপ হচ্ছে শব্দরূপ, ঠিক আছে, তাহলে যার অন্তে শব্দরূপ থাকবে, তাহলে সুবন্তের সঙ্গে, যেটা সুবন্তের যদি সমাস হয়, মানে শব্দের সঙ্গে যদি শব্দেরই হয়, তাহলে কি হচ্ছে এখানে, কি হবে, সহসুপা সমাস হবে। আচ্ছা এরপরে দেখুন আরেকটা নিয়ম কি, মানে এটা কোনো পৃথক মানে কোনো সমানতা নয়, এখানে কিন্তু দুটো সুবন্ত পদ বুঝতে হবে, ঠিক আছে। আবার ধরুন আহ ইবো শব্দের সঙ্গে সুপসুপা সমাস হয়, যদি ইবো শব্দ থাকে, ধরুন ইবো শব্দ, বিভক্তির কিন্তু এখানে লোপ প্রাপ্তি ঘটে না, ঠিক আছে, এখানে কিন্তু বিভক্তির লোপ হয় না, তাহলে হচ্ছে মানে, এবার বিভক্তির লোপ প্রাপ্তি হয় না মানে কেমন ভাবে বলবো দেখুন, মানে ইবো যদি বোঝায় যে এর মতো, তাহলে এর সঙ্গেও কি হচ্ছে সুপসুপা সমাস হয়, যে ইবো মানে এর মতো। তো উদাহরণ আমরা যাব, তারপরে ধরুন নঙর্থক শব্দের যোগ হয় ন, মানে ন পদ যদি কোথাও থাকে, ঠিক আছে, ন পদ, তাহলে ন পদের সাথে কি হচ্ছে, সেখানেও কিন্তু নঙর্থক ন হবে, সেটা ন, মানে নঙর্থক বোঝাতে হবে, কিন্তু না বাচক বোঝাতে হবে। আচ্ছা আরো ধরুন ক্রিয়া বিশেষণের সঙ্গে হয়, ঠিক আছে, যেমন একটা সূত্র রয়েছে ভূত পূর্বের চার, সূত্রে আমরা যাবো না ডিটেলস, এখন সূত্র জিজ্ঞাসা করবে না, তো সেখানে হচ্ছে ওই যে ভূত পূর্বাহ এরকম বোঝাচ্ছে। এবার হচ্ছে, এটা হচ্ছে একটা নিয়ম বললাম, যে পাণিনিকৃত কিছু নিয়ম, এবং আমি এতদিন পড়ে যেটুকু বুঝেছি তার থেকেও আমি কিছু
সহসুপা শব্দের চিহ্ন একটা করে রেখেছি, যে এটা থেকে মোটামুটি বুঝতে পারবে। এটা হচ্ছে শর্ট ট্রিক। দেখবেন কোনো পদে যদি কি থাকে, পূর্ব পদে যদি অনুস্বার থাকে, পূর্ব পদে যদি অনুস্বার থাকে, ঠিক আছে, তারপরে ধরুন শেষে যদি বিসর্গ থাকে, মানে অনুস্বারও থাকছে আবার শেষে বিসর্গও থাকছে, আবার ধরুন যদি শেষে ময়ে হসন্ত থাকে, ঠিক আছে, তাহলে মহে হসন্ত থাকছে, তাহলে সেগুলোতে কি হয়ে যাচ্ছে, সেগুলোতে কিন্তু সহসুপা সমাস হচ্ছে। তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা চেনার কিন্তু উপায়। তাহলে প্রথমত কি বললাম, যে প্রথমত বললাম যে দেখুন কি থাকবে, যে দুটো পদ সুবন্ত পদ থাকবে, এটা হচ্ছে নিয়ম। তারপরে এত কিছু নিয়ম বললাম, ঠিক আছে, এগুলো একটু পরে নোট করে নেবেন। আচ্ছা, এবারে দেখুন আমরা উদাহরণে যাবো, তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখুন পূর্বাঙ্গ ভূতা, তাহলে পূর্বাং মানে কি, অনুস্বার রয়েছে এখানে, বিসর্গও রয়েছে, ঠিক আছে। তাহলে পূর্বাঙ্গ ভূত মানে কি বলুন তো, পূর্বে যা ঘটে গিয়েছে, মানে আমার শোনা, আগে যা শোনা হয়েছে, এরকম যে শুনেছি যে এমন হয়েছে, ঠিক আছে, এরকম অর্থে দুটোই দেখুন সুবন্ত পদ। মানে পূর্ব পদটা হচ্ছে শব্দরূপ, ভূতটা হচ্ছে শব্দরূপ। শ্রুতং পূর্ব একই রকম। অবশ্যং কর্তব্যম, তো অনুস্বার রয়েছে আর ম রয়েছে। অবশ্যং দেয়ম, ঠিক আছে, অবশ্য দেয়ম। পূর্বং দৃष्ट्वा দৃঢ়ং বধ্যা পুনঃ জন্ম। তবে না, দেখুন ন আমরা বলেছিলাম যে নঙর্থক শব্দ থাকবে। ন অতি দীর্ঘ, না অতি দীর্ঘ, ন এক নৈক, না অতি দূরম না অতি দূরম, ঠিক আছে। তাহলে এই বিসর্গ যোগে বলুন, অনুস্বার যোগে বলুন, তারপরে ধরুন এই নঙর্থক শব্দের যোগে বলুন, এগুলো যোগে সহসুপা হয়। এবং সহসুপাটাকে আলাদা করে সমস্যার কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে না, কিন্তু বলছে যে এটাকে মেনে থাকে সহসুপা সমাস বলে। পাণিনি তাও এটাকে গ্রহণযোগ্যতা দিয়েছেন, এবং সেটা সুবন্ত পদের সঙ্গে সুবন্ত পদেই হয়, এটুকুই আর। আর উদাহরণগুলো এই যে দুটো উদাহরণ বেশি মনে রাখবেন, যে এই পরীক্ষাটা মানে এই পরীক্ষাতে কিন্তু ভূতপূর্ব শ্রুতপূর্ব এগুলোই কিন্তু বেশিরভাগ দিয়ে থাকে, ঠিক আছে। তারপরে যখন আমরা উদাহরণ যখন প্র্যাকটিস করব, কারণ দেখুন মোটামুটি আমরা মানে পরীক্ষা তো চলছে রেগুলার, যখন মানে ডেট অনুযায়ী পরীক্ষাগুলো, এবার আমরা কিন্তু এরপর থেকে যে পরীক্ষার যে ব্যাপারটা করব, সেটা ধরুন সময় পাবো এরপরে শেষ করে দেওয়ার মানে যতটা পারবো তাড়াতাড়ি শেষ করা এবার সিলেবাস। যে 10 কি 15 তারিখের মধ্যে আগস্টে যদি শেষ করি, তাহলে ওই যে 1-1.5 মাস আরো থাকছে, যেখানে শুধু 1 মাসও যদি থাকে, তাহলে পুরোটাই প্র্যাকটিস, মানে প্রত্যেকদিন কোনো না কোনো পরীক্ষা, মানে সেটা আমি প্রশ্ন তৈরি করে রাখবো, প্রত্যেকদিন পরীক্ষা থাকবে, ঠিক আছে। তো দেখছি সেটা আমরা কারকটা হয়ে যাক, কারকের আর একটা ক্লাস হলে আমাদের কারকটা মোটামুটি শেষ হয়ে যাবে। এবার কারকটা শেষ হয়ে গেলে কি হচ্ছে, আমরা মোটামুটি বুঝতে পারবো, যে আমিও বুঝতে পারবো যে কিরকম ভাবে আমি একটু স্ট্র্যাটেজিটা সাজিয়ে তারপরে সিলেবাসটা কিভাবে শেষ করবো, সেটা কিন্তু জানিয়ে দেবো সেরকম ভাবে, যে কোন দিন কি ক্লাস নেবো, ঠিক আছে। তো দেখুন তাহলে আজকের মতো এইটুকুই থাকবে আর কি। একটু দেখে নিন যদি কোনো অসুবিধা থাকে এর মধ্যে, নিত্য সমাজ থেকে সহসুবা সমাজ পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি ধরুন এটুকুই থাকবে আজকের ক্লাস। কালকে আজকে গ্রুপে জানিয়ে দেওয়া হচ্ছে যে কালকে তো ধরুন আপনাদের মিক্সড পরীক্ষা হবে একসাথে, রবিবার যেহেতু, তো সেটাও আমি জানিয়ে দিচ্ছি একটু পরে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এটুকুই থাকছে। শুভরাত্রি।